This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। आज এসএসসির নিয়োগ সংক্রান্ত মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট। 26,000 শিক্ষক শিক্ষিকা তাদের ভবিষ্যৎ নির্ভর করছে শীর্ষ আদালতের এই রায়ের উপর। আমাদের দুজন সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জ্যোতির্ময় এবং সোমা রয়েছেন। এবং আরো একবার আপনাদের ব্রেকিং নিউজ দেখিয়ে দিই, সুপ্রিম কোর্টের রায় হবে কি হবে 26,000 শিক্ষক শিক্ষিকাদের চাকরির ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎ কোন দিকে যাবে, আজ নজর থাকবে সেদিকে। ব্রেকিং নিউজ এই মুহূর্তের বড় খবরে নজর রাখছি। দিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে, পাশাপাশি সোমা রয়েছেন কলকাতা থেকে। প্রথমেই আমি জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো। জ্যোতির্ময়, আজকে এই যে মামলার রায়দান, সুপ্রিম কোর্টে হবে এই রায়দান, কোন কোন সম্ভাবনার দিকে প্রথমে নজর রাখা হচ্ছে? দেখো, আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। সকাল 10:30টার পরে প্রধান বিচারপতি তিনি এই মামলার রায় দিতে চলেছেন। যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে শুনানি পর্বে আইনজীবী বিকাশ ভট্টাচার্য তিনি একটি প্রস্তাব দিয়েছিলেন যে আবারও নতুন করে পরীক্ষা নেওয়া হোক এবং নতুন করে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে 2016 পরে যাদের বয়সের সময়সীমা পেরিয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে রিল্যাক্সেশন দেওয়া হোক এবং তাদের আবার নতুন করে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক। আর তার প্রেক্ষিতেই যারা বিক্ষোভরত শিক্ষক রয়েছেন তাদের দাবি ছিল যে এটা অত্যন্ত অমানবিক হবে। যারা এক্ষেত্রে যোগ্য শিক্ষক তারা যদি আবার তাদের নতুন করে এই বয়সে পরীক্ষা দিতে বলা হয় সেটা মোটেও যুক্তিসঙ্গত নয়। দুপক্ষের বক্তব্য কোর্ট শুনেছে, কিন্তু যেটা আমরা এই শুনানি পর্বে দীর্ঘ শুনানি পর্বে দেখেছি যে কারা এক্ষেত্রে যোগ্য শিক্ষক, কারা এক্ষেত্রে দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন সেই তালিকা কিন্তু কোনোভাবেই আলাদা করা সম্ভব হয়নি, অন্তত সুপ্রিম কোর্টের কাছে এসে পৌঁছয়নি। বারবার ধরে এসএসসির তরফ থেকে দাবি করা হয়েছে, সিবিআই এর তরফ থেকে দাবি করা হয়েছে যে সেই তালিকা তৈরি, কিন্তু সেই তালিকার কোনো রিপোর্ট আমাদের কাছে অন্তত আসেনি। ফলত সেক্ষেত্রে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কি করে আমাদের নজর সেদিকে থাকবে। সুপ্রিম কোর্ট গত বছর যখন এই মামলার শুনানি শুরু হয় 2023 সালে, মূলত গত বছরও নয় 2023 সালে, সেই সময়তে তারা প্রথম একটি স্টে অর্ডার দিয়েছিল। সেই স্টে অর্ডারে বলা হয়েছিল যে যারা চাকরি করছেন তারা তাদের চাকরি চালিয়ে যাবেন, কিন্তু যদি পরবর্তী ক্ষেত্রে তারা দুর্নীতিগ্রস্ত প্রমাণ হয় তাহলে তাদেরকে তাদের সেই মাইনের টাকা, অর্থাৎ এত বছর যাবৎ তারা যে মাইনে পেয়েছেন সেই মাইনের টাকা তাদেরকে ফেরত দিতে হবে। এর পাশাপাশি সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল সেই সময় সুপ্রিম কোর্ট, এবং সিবিআইকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে এক্ষেত্রে তারা তদন্ত চালিয়ে যাবেন। কোন কোন ক্ষেত্রে তদন্ত তারা চালিয়ে যাবেন? এক, যারা দুর্নীতিগ্রস্ত, দুর্নীতির মাধ্যমে ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদেরকে যেমন আইডেন্টিফাই করার চেষ্টা, এর পাশাপাশি সরকার, প্রশাসন, স্কুল সার্ভিস কমিশন, সেখানে কারা কারা দুর্নীতিগ্রস্ত, কারা টাকা নিয়েছেন তাদেরকেও চিহ্নিত করার কাজ চলবে। ফলত আজ সুপ্রিম কোর্ট কি রায় দেয় আমাদের নজর সেদিকে থাকবে। বেশ, একেবারে জ্যোতির্ময় তুমি আমাদের সঙ্গে থাকো, পাশাপাশি আমাদের সঙ্গে সোমা রয়েছেন কলকাতা থেকে। সোমার সঙ্গে কথা বলবো যে সোমা, এই মুহূর্তে যারা আন্দোলনকারী তারা কি বলছেন? তাদের মনে তো একটা আশা এবং উদ্বেগ, দুটোরই দোলাচল একসঙ্গে চলছে। হ্যাঁ, একেবারে দোলাচল তো চলছেই। আমার সাথে রয়েছেন সেই সমস্ত শিক্ষকেরা, আমি সরাসরি তাদের সাথেই কথা বলে নেব। আজকে সুপ্রিম কোর্টে একটা চূড়ান্ত রায় ঘোষণা, আপনারা কি আশা করছেন? আমরা পজিটিভ কিছু আশা করছি আজকে রায় থেকে, কারণ আমরা বিগত 1 বছর ধরে যে অকারণে ডিভিশন বেঞ্চে দেবাংশু বসাকের রায়ের পর বিগত 1 বছর ধরে যে অকারণে যে আমাদের মানসিক যন্ত্রণাটা ফেস করতে হয়েছে, আশা করছি আজকে সেটা থেকে আমরা মুক্তি পাবো। এবং এই যে সামাজিক সম্মানহানি, এবং আমাদের মধ্যে অনেক যারা আমাদের কলিগ ছিল তারা কিন্তু অনেকেই কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে বা মানসিক মানে এক প্রকার মানসিক নিপীড়নের শিকার হয়ে তারা কিন্তু অনেকেই মারা গেছে। আশা করি আমরা এই দুর্বিষহ যন্ত্রণা থেকে আজকে আমরা মুক্তি পেতে চলেছি। সংবিধানের উপর আস্থা আছে, সুপ্রিম কোর্টের উপর আমাদের পূর্ণ আস্থা আছে। হ্যাঁ, যেটা প্রথম থেকেই একটা সমস্যার বিষয় ছিল, এই যে পৃথকীকরণ, সেটা কিভাবে সম্ভব এবং আপনারা কি আশা করছেন যে এই পৃথক করে আপনারা যারা একেবারেই যোগ্য চাকরি করছেন কি আজকে আপনারা ফল পাবেন? কি প্রথমেই বলে রাখি, আমরা কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত হইনি এবং কোনো অসৎ উপায় অবলম্বন করে আমরা এই চাকরি পাইনি। সেটা সিবিআই, বাগ কমিটি ও এসএসসি তার যে রিপোর্ট দিয়েছে বিভিন্ন সময় হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে, সেখানে আমাদের কারো ওই দুর্নীতির যে তালিকা সেখানে নাম নেই। বরঞ্চ কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, কারা কোন উপায়ে চাকরি পেয়েছে, কোন অসৎ অবলম্বন করে চাকরি পেয়েছে, তাদের বিস্তৃত এবং নাম, রোল নম্বর এবং ডিটেলস সহ সেই তালিকা সুপ্রিম কোর্টেও জমা পড়েছে। তো আমরা আশা করি, আমরা যেহেতু কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নই, কোনো অবৈধ উপায় অবলম্বন করে চাকরি পাইনি, তাই ভারতীয় ন্যায় প্রণালী, ন্যায় ব্যবস্থা আমাদের সঙ্গে ন্যায় করবেন।
আমরা সসম্মানে আবার বিদ্যালয়ে ফিরব এবং গত 6 বছর ধরে যেভাবে আমরা সসম্মানে আমরা বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছি, গত 22 এপ্রিল 2024 সাল থেকে মানে এই প্রায় 1 বছর সময় আমাদের জীবনের অনেক পরিবর্তন হয়েছে। আমাদের সম্মানহানি হয়েছে, আমাদের জীবিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, আমাদের মানসিক যন্ত্রণা, আমাদের পরিবারগুলো দুশ্চিন্তায় ভুগছে। তো আশা করি ভারতীয় ন্যায়প্রণালী, ন্যায় ব্যবস্থা আজকে আমাদের সেই অনিশ্চয়তা, সেই যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে আমাদেরকে আবার সসম্মানে বিদ্যালয়ে ফিরিয়ে দেবে এবং আমরা আবার ভালোভাবে পাঠদানে, শিক্ষাদানে, বিদ্যালয়ের উন্নয়নে, ছাত্রদের উন্নয়নে, ছাত্রদের ভবিষ্যৎ গড়ার কাজে অর্থাৎ যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু তাদের মনে এখনো আশা বিরাজ করছে। পাশাপাশি এসএসসি 2016 বিতর্কিত প্যানেলের চাকরি প্রাপক তারা কি বলছেন শোনাবো। আশা করছি পুরো পজিটিভ, কেননা পুরো ভরসা আছে যে যারা যোগ্য তাদের চাকরি কখনোই যেতে পারে না। এত বড় একটা দেশে এত সব বিচার ব্যবস্থার উপর আমাদের সবারই ভরসা আছে, সেই থেকেই আমরা আমি তো পজিটিভ। আমরা চাই যে অযোগ্যরা বাদ যাক যে কোনো মূল্যে, কারণ আমরা চাই সসম্মানে চাকরিতে বহাল থাকতে। মানুষের কাছে এই বার্তাটা পৌঁছাক যে দুর্নীতি করলে তার রেহাই পাওয়া যায় না, তো তাদের শাস্তি হোক, আর আমরা যারা নির্দোষ, যারা যোগ্য, তারা সসম্মানে বহাল থাকি। আশা তো পজিটিভ, সুপ্রিম কোর্টের উপর আমাদের পুরো আস্থা আছে। যারা যোগ্য তারা যোগ্য সম্মান ফিরে পাবেন, আর যারা অযোগ্য তাদের নিশ্চয়ই শাস্তি হবে। তাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশনস নেই, তারা যেন আমরা রেহাই পাই। এই 1 বছরের এই মানসিক যন্ত্রণা, এই পথে আন্দোলন, পুলিশি গ্রেফতারি, এত কিছু সহ্য করতে হয়েছে আমাদের, এই সব কিছু থেকে এবার আমাদের মুক্তি যেন সুপ্রিম কোর্ট এবার দেয়। গত 10 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের শেষ শুনানির পর ফিরদৌস শামীম তিনি কি বলেছিলেন শুনবো। এসএসসি বলছে 5485, বোর্ড বলছে 5189, বলছে এসএসসি বলছে আউট অফ ভ্যাকেন্সি নেই, অথচ সিবিআই বলছে যে এসএসসির অফিসিয়ালস তারা নেট রিক্রুটমেন্ট প্রসেসে যে ভ্যাকেন্সি ছিল সেগুলোকে ইউজ করে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। ফলে এই যে তথ্যের বেসিক্যালি জাগলারি হয়েছে, তথ্যের গরমিল রয়েছে, এটা যদি হয়ে থাকে প্রতিষ্ঠিত আইন, সেগ্রিগেশন সম্ভব না হলে পুরো সিলেকশন প্রসেস বাতিল হয়, এটাই প্রতিষ্ঠিত আইন। এ বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি আগে কি বলেছিলেন শুনবো। যারা এই সমস্ত চক্রান্ত করে এই পরীক্ষার্থীদের কাছ থেকে, চাকরির প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন, তার সঙ্গে 1-2 নয়, তার মধ্যেও শত শত লোক যুক্ত আছে। এই দোষীদের বার করতে হবে। এই কন্ডিশনে তাদেরকে সাজাও দিতে হবে, বলতে হবে যে কাকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন সেটা বলতে হবে। না হলে আবার নতুন করে এই ধরনের অপরাধ শুরু হবে। আমরা আদালতের কাছে সেটাই আশা করব যে এই ধরনের অপরাধ যাতে আগে না হয়, তার জন্য সে ধরনের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া উচিত।